7টার সময়, 7টারও আগে মনে হয়, তাই না? কিন্তু তাও খেতে খেতে বাজে লাগলো, আর খেতে পারলাম না। সেগুলো তুমি সব খেয়ে নেবে তো দিয়ে, যেরকম বোয়াল মাছের রসা, একটুখানি সবজিগুলো আমি চপ করে দিয়ে যাচ্ছি, তো বেরোবে। ঠিক আছে, সো আমার মাছ একদম রেডি। এর মধ্যে সবশেষে ভোরবেলা থেকে উঠে বাজার করেছে, যে একসাথে দাদা বৌদিদের সাথে বসে খাবো মজা করে। ব্যাপারটা হচ্ছে যে কয়েকটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, 12 দিন হয়ে গেছে। হ্যাঁ, তো রেজাল্ট রেডি আছে, সমস্ত রেডি আছে, কিন্তু ওই কোনো কারণে, কারণ আমি অনেক বেলা একটু খেয়েছি, তো সেজন্য আমি তোমার সাথেও তাই। সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং। আজকে মর্নিং থেকে শুরু করছি একটা ব্লগ। কি গরম। তো একদম সকালবেলা সব সেরে চলে এসেছি রান্না করে। সবার আগে দেখাই না, আগে টিফিনটা দেখাই, টিফিনটা তারপর দেখাবো যে বাজার এসে গেছে, কি রান্না হবে। ঠিক আছে, তো টিফিনে আজকে হচ্ছে গিয়ে বাইরে থেকে নিয়ে এসছে ঘুগনি আর লুচি। অনেকক্ষণ নিয়ে এসছি বলো? হ্যাঁ, অনেকক্ষণ। বলে আজকে আমরা ঘুম থেকে উঠেছি 7টার সময়, 7টারও আগে মনে হয়, তাই না? হ্যাঁ, কিন্তু তাও আনা হয়েছে, কারণ তার মধ্যে করে ফেলে রেখেছিলাম। কারণ হচ্ছে গিয়ে সব বাসনপত্র, একটু মনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের ব্লগেই, যে তানজিলা বিকেলে আসেনি, তো মহরমের দিন বিকেলবেলাও আসেনি। তো আমি শুধুমাত্র যেটুকু কাজ চালানোর মতো বাসন মেজেই আমি কাজ করেছিলাম। তো তানজিলা বলেই যে রেখে দিতে, তো আমি জানি ও কোনো কারণে আসেনি, পরের দিন সকালে আসবে, তাই সব বাসন মাজিনি। তো বাসনপত্র এঁঠো ছিল, তো আসলো, এসে ও পরিষ্কার করলো, তারপর গিয়ে শুরু করলাম সব পর্ব। তো এই যে বেশ মোটা মোটা লুচি, কিন্তু এই লুচি মোটামুটি 2টো, তার চেয়ে খুব বেশি হলে 3টে। ইনস্টাতে আবার 4টে করে নিয়ে এসছে। তো আজকে বাজার থেকে এসছে বোয়াল মাছ। তো বোয়াল মাছটা একটা এমন মাছ, যারা ভালো খান তারা খুব ভালো খান, আবার যারা খান না আমার মতো তারা খানই না। ঠিক আছে, তো আমি মিস্টার দেবের কথা রাখতে একবার মুখে জাস্ট টাচ করিয়েছিলাম, তো সামহাও আমার ভালো লাগেনি। ও যা যা মাছ আমাকে খাইয়েছে তার মাঝখানে এই মাছটা আমার ঠিক পোষায়নি, আর ট্যাংরা মাছটা। তো এখন সেই মাছটাই আজকে আনা হয়েছে। আজকে রনকে প্রথম এই বোয়াল মাছ খাওয়ানো হবে। তো বোয়াল মাছ মানে ভালো পেয়েছে আজকে, তাই জন্যই নিয়ে এসছে। হোক, বোয়াল মাছ প্রচণ্ড ফাটে জানেন, যেহেতু তৈলাক্ত মাছ। তো যে কোনো তৈলাক্ত মাছ ভাজার আগে একটুখানি অনেকে আটা বা ময়দা বা শুনেছি যে সর্ষের তেল একটু মাখিয়ে নেয়। তো সেই জন্যই আর কি নুন হলুদের সাথে সাথে এর মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল। ঠিক আছে, তো আজকে এই একটা মাছ এসছে, আর একটা মাছ এসছে, সেটাও করেই নেবো। এটা হচ্ছে গিয়ে পমফ্রেট মাছ, যেরকম ছোট সাইজের পমফ্রেট মাছ। তো পুরোটা না করি, কিছুটা রেখে দেবো, আর কিছুটা হয়তো করে নেবো আজকে। আর এই বোয়াল মাছ আসলেই না আমার একজনের কথা মনে পড়ে। বলো তো কে? মা। আমার শাশুমা। আমার শাশুমা খুব বোয়াল মাছ খেতে ভালোবাসে, আর বিশেষ করে বোয়াল মাছের লেজা। বোয়াল মাছ বাড়িতে আসলে লেজা থাকলে সেই লেজা শাশুমাই খায়। ঠিক আছে, মিস্টার দেবও তো খায় না, তখন মাকেই দেয়, মা কারণ খুব ভালোবাসে। তো মা তো অনেক কিছুই ভালোবেসে নিজে না খেয়ে ওদের জন্য স্যাক্রিফাইস করতো। যেমন মায়ের হচ্ছে সবচেয়ে ভালো বলে উর্বি, বলে মা খায় না, মাকে যাই ধরো যেটাই হবে মা বলবে যে না আমি খাই না, তোমরা খাও, আমি খাই না, তোমরা খাও। তো সেই জন্যই উর্বি খুব সুন্দর করে সেটা বলে। কিন্তু এই বোয়াল মাছের লেজ জবের থেকে শোনা হয়েছে যে মা ভালোবাসে, তবের থেকে কেউ আর ওটা খায় না, ওটা বাড়িতে আসলে মাই খাবে। তবে আজকে আমার মানে খারাপ লাগছে না আরো ভেবে, এটা যে লেজেতে তো আর না থাকবে বাস, না বাজবে বাঁশুরি, না থাকবে লেজ, না থাকবে কষ্ট। তো যাই হোক, কষ্ট হচ্ছে না, কম কষ্ট হচ্ছে। মাছ এমনি এই মাছটা ভালোবাসে খেতে। তো গল্প করতে করতে আমার মাছের নুন হলুদ মাখানো হয়ে গেল। এই মাছটা আগে ভেজে নেব, দিয়ে আলু দিয়ে
রসা ঝোল যেটা বলে সেটা। এই দেখুন আমার গুড গার্ল আমাকে হেল্প করে দিচ্ছে। আজকে ইয়ে হবে, ডাল হবে, সবজি দিয়ে ডাল। তো সেই ডালটা যেটা টাপুর খুব ভালোবাসে, তো তার জন্য ওই বললো যে একটুখানি সবজিগুলো আমি চপ করে দিয়ে যাচ্ছি, তো ও বেরোবে তার আগে এই কাজটা করে দিয়ে যাচ্ছে। এই যে ও সুন্দর ফাইন চপ করতে পারে। এই স্লো আছে মাছগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে, তারপরে একদম জোরে করে দিতে হবে, ফ্লেম বাড়িয়ে দিতে হবে, তাহলে এই যত ফুটি সব এই ঢাকনা বন্ধ অবস্থায় থাকবে আর মাছটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর গায়ে আপনার ছিটকাবেও না। এই যে মুগ ডালের বললাম যে সবজি দিয়ে ডাল করবো, তো ওটা মুগ ডালেই তো ভাল লাগে। তো মুগ ডালটা একদম হালকা করে আমি একটুখানি শুকনো খোলায় ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, একটু জাস্ট কাঁচা ভাবটা যাবে, কোনো কালার চেঞ্জেরও দরকার নেই, কাঁচা ভাবটা যাবে তাহলেই হবে। ওই যে দেখুন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে তারপর সিদ্ধ বসিয়ে দেবো, শুধু নুন দেবো। এটা 2-3 বার ধুয়ে তারপর বসিয়ে দেবো সিদ্ধ হতে। মাছটা এবার উল্টে দিতে হবে, গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি, দিয়ে এবার এই দিকটা উল্টে দিলাম। উল্টা পাল্টা মানে উল্টাবেন যখন তখন কিন্তু গ্যাসটা অবশ্যই আস্তে করে দেবেন। মাছটা থেকে কি প্রচুর তেল বেরিয়েছে? তেল আছে না? হ্যাঁ দেখো কতটা তেল। হ্যাঁ এই জন্যই ফাটে, কিন্তু মানে আমাদের ভুলে একটুখানি যা ফেটেছে, তাছাড়া কিন্তু ফাটতো না, তাই না? তো এবার চলো আবার টাটা বাই বাই, আবার বাড়িয়ে দিলাম। মাছ ভেজে তুলে রেখেছি, আলু ভেজে তুলে রেখেছি, এবার ফোড়ন দেব। তার জন্য নিয়েছি কালো জিরে, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি, আর ওখানে দেখো কি দিয়েছ, গোটা গরম মশলা, তার মধ্যে দিলাম তেজপাতা, জানি ফুটবে খুবই, আর এর মধ্যে দেবো হচ্ছে গিয়ে সাদা জিরে। এটা ডালের জন্য, ঠিক আছে? এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। এত সুন্দর ফুটিয়েছে থেকে পড়ে যাচ্ছে, আমার এই ছোটটা নেওয়া উচিত ছিল। তো যাই হোক, এখানে এদিকে আমি এটা দিয়ে দিলাম। এটা একটু 2 মিনিট চিটিক ছাটাক করলেই তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। গ্রেট করা আদা দিয়ে দিলাম, এটা সবজির সাথেই ভাজবো। কাজু কিশমিশ দিয়ে দিলাম একটুখানি, এটা হচ্ছে গিয়ে যখন সবজিটা ভাজা প্রায় হয়ে এসছে তখন দিয়ে দিচ্ছি। রেডি এটা, এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, ডালটা এবার দিয়ে দেবো। ডালে নুন দেওয়া ছিল, আবার একবার দেখে নেব, তাহলে নুনটা চেক করে নেবো, তারপর লাগলে দেব। আর এর মধ্যে আর যাবে হচ্ছে গিয়ে চিনি, আর নামানোর সময় দেব হচ্ছে ঘি আর একটু গরম মশলা। এদিকে আমার বোয়াল মাছও হচ্ছে। তো বোয়াল মাছটা যেহেতু আমি কোনোদিনও খাইনি, আর বোয়াল মাছ সম্পর্কে আমার আইডিয়া খুব কম, সেরকম আমাদের কোনো পারিবারিক রেসিপিও নেই, তো সেই জন্য আমি ইউটিউবের একটু হেল্প নিচ্ছিলাম, একটু রেফারেন্স নিচ্ছিলাম। তো তার মধ্যে দুজন মানে আমি যাদের দেখি মোটামুটি, তো এক হচ্ছে বংইটস আর এক হচ্ছে শম্পা রান্নাঘর, এই দুজনেরই রেসিপি দেখলাম। তো সেই দুজনের রেসিপির থেকে রেসিপি মানে মোটামুটি একটু আইডিয়া দুজনের থেকে নিয়ে আমি আমার মতোই করছি, ঠিক আছে? আরে আরে কি কারবার দেখো, একটু লেগেছিল।
এই করে আমার নতুন সেদিন কি জানো গামছাটা হারিয়ে মানে পড়ে গেল নিচে, আর তুলতে হ্যাঁ শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। তাহলে এগুলো শুকিয়ে আরো অনেক কিছু মেলার বাকি রয়েছে। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, গরম জল, আর আলুগুলো দিয়ে একটুখানি মশলার সাথে কুক করেছিলাম। তো এটা খুব ভালো করে ফুটে উঠবে যখন, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। চারটে চাদর কেটেছি, এখানে কটা দেখা যাচ্ছে 1 2 3, আর এই যে একটা শুকিয়ে গেছে। মানে কেচেছি যখন সবার আগে এটাকে মেলে দিয়েছি। আর কেন বলুন তো, এই যে এলাস্টিক দেওয়া চাদরগুলো না পাততে খুব সুবিধা হয়। আর সত্যি কথা বলতে রনের মতো যাদের বাড়িতে একটা রয়েছে তাদের এইরকম এলাস্টিক দেওয়া চাদর হলে বিছানায় চাদর থাকবে না। তো আগে এটাকে, আর এগুলো একটু মিক্স থাকে তো, পিওর কটন থাকে না তো, মিক্স থাকে, ছটপট করে শুকিয়ে যায় একটু হাওয়া দিলেই। তো শুকিয়ে গেছে, এটা এখন পাতবো। আর ওইগুলো সব মিস্টার দেব দিয়ে দিল। তো আজকে 4টে চাদর কেচেছি সকালবেলা ঘুম থেকে উঠে। বোয়াল মাছ একদমই রেডি। আর এটার মধ্যে সবশেষে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম। সবই আমি আলুটা চেক করে নিচ্ছি, হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে। সো আমার মাছ একদম রেডি। এর মধ্যে সবশেষে আমি, এটা আমার টাচ, যে দুটো রেসিপির কথা বললাম দুটোর মধ্যে কেউই কিন্তু ধনেপাতা দেয়নি। এটা আমার একটু পার্সোনাল টাচ, আমার মনে হয় ভালো লাগবে। ঠিক আছে, তো ব্যাস বন্ধ করে দেবো। রান্না তো প্রায় হয়ে এসছে। এবার তার মধ্যে হচ্ছে কি একটা কথা, কি বলুন তো। তো যাই হোক, প্রথম যেটা দিয়ে শুরু করব বলা, তো আমাদের বাড়িতে তো রান্না আপনারা সবাই জানেন যে কীরকম ধরনের হয় না হয়। যাদের ব্লগ প্রথম থেকে দেখে তারা ঠিক জানে যে কার বাড়িতে কীরকম ধরনের খাওয়া দাওয়া হয়। তো আমাদের বাড়িতে এত রকম 2 রকমের মাছ খুব কমই হয়, তাই না? হয় খুব বেশি হয়। ফিশ লাভার কে আছে? তুমি তো ফিশ লাভার না। মেয়ে মাছ নিরামিষ একমাত্র খাই আমি আর রনু। আর একমাত্র যদি আমার মা যখন আসে তখন একটু হয়। যেমন আমি ট্যাংরা মাছ খেতে ভালোবাসি, বাড়িতে কেউ খায় না, আমি আনি না, কারণ আনলে কি হবে, আমাকে 2-3 দিন ধরে খেতে হবে। তো যাই হোক, কিন্তু আমাদের 2 রকমের মাছ হচ্ছে, হ্যাঁ ডাল করলাম। তো কেন, কোনো বিশেষ কারণ আছে কিনা? তো হ্যাঁ অবশ্যই বিশেষ কারণ আছে। আজকে মিস্টার দেবের দাদা বৌদি আসবেন আমাদের বাড়িতে। তো আগেই বলে রাখি যে ওনাদের ক্যামেরার সামনে আনতে পারবো না, কারণ খুব লাজুক। আর তার উপর আমাদের 2-একটা ব্লগ টক দেখেছে, কমেন্টও পড়ে, তো জানে এই সোশ্যাল মিডিয়া সবাই চেহারা দিয়ে খুব জাজ করে। তো তাই জন্য ওনারা আগের থেকেই যে না ক্যামেরায় আসতে চাই না। তো সে আর এমনিতেই লাজুক, তার আর সত্যি কথা বলতে আমি চাই না, সত্যি যে পছন্দ করে তাকে আনার তো কোনো মানে হয় না। সত্যি ওনারা মানে বললাম, মানে কথাবার্তা শুনলেই যদি শোনাতে পারতাম তাহলে আপনাদের বুঝতে পারতেন যে ওনারা কনসিয়াস খুব এটা নিয়ে, যে কে কি বলবে এগুলো নিয়ে খুব ওনারা কনসিয়াস। সব মানুষ তো সমান হয় না। তো আমাদের দাদা খুব ফেভারিট হচ্ছে বোয়াল মাছ, তো ওই দাদার জন্যই বোয়াল মাছটা আনে। দাদা বোয়াল মাছ খেতে খুব ভালোবাসে, বলে বাঙাল বোয়াল মাছ খাবো না, এটা তো খুব ভালোবাসে। তো সেই জন্য আমি সকালবেলা বেরিয়ে না, খুব মানে এর আগের বার এসেছিল তখন আমি পাইনি বোয়াল মাছ। তো এবারে আমি সকালবেলা খুঁজে ঠিক কপাল জোরে পেয়ে গেছি, তো সেই কারণেই নিয়ে এসেছি, বোয়াল মাছ খেতে ভালোবাসে বলে। তো এবার বলি কাহানি মে টুইস্ট। সেটা হচ্ছে, তার আগে একটা কথা বলা দরকার। আগের দিন যে ব্লগটা দিয়েছি, মানে লেটেস্ট যে ব্লগটা দিয়েছি, সেখানে একজন কমেন্ট করেছেন আমাকে যে তুমি সমগ্র দুনিয়ায় যত মল আছে সেই মল কর্মীদের তুমি ছোট করলে, নিজের ছোট করলাম। মল কর্মী আমার ভিডিওটার মধ্যে কোনো কোনো কথাই হয়নি, সেটাই তো বলছি। তো উনি বলছেন তুমি ছোট করলে নিজের হাজবেন্ডকে বড় করতে গিয়ে। তো এইবার বলি যে আমার হাজবেন্ডকে এখন এই মুহূর্তে বেরিয়ে যেতে হচ্ছে, এটা হচ্ছে ব্যবসায়ীদের কাজ। আর আপনি যিনি আমাকে বললেন যে আমি মলকে ছোট করছি, মলের তো কথা হয়নি, তো আপনি জানেন কেন এই কথাটা আপনি বলেছেন।
তো যদি সেটাই হয় তাহলে আপনারও জানা উচিত যে আপনি যে মল কর্মীর কথা বলছেন তার স্ত্রী আমার হাজব্যান্ডকে ভিখারি বলেছে, যে কি কাজ করে, সকালে তো ব্রেকফাস্টে যায় আর লাঞ্চে ফিরে আসে, সেই নিয়েই কথাটা উঠেছিল, সেখানেই এত কথা উঠেছে। তো সে তো সারা পৃথিবীর যত ব্যবসায়ী আছে তাদের ছোট করে, শুধু তাই নয় যে ইউটিউব থেকে মানে ব্লগ আর কন্ট্রোভার্সি দুদিক থেকেই ইনকাম করছে তাকে ছোট করে। যখন নিজে ব্লগ করে তখন বলে যে ব্লগ করতে ভিডিও করতে খুব কষ্ট, আর অন্যরা যখন ব্লগ করে বা ভিডিও করে তখন বলে কি সারাদিনে কি করে, কি করেছে সারাদিনে কি করে। তো এই ধরনের দোগলা মানুষদের হয়ে যখন কথা বলতে আসবেন তো আমার কাছ থেকে উত্তরটাও কিন্তু ঠিক সেই রকমভাবেই পাবেন, সেই আশাটা রেখেই আসবেন। কারণ শুধু শুধু ফালতু কথা শোনার দিন আমার ক্ষেত্রে আর শেষ হয়ে গেছে। কোনো কাজই ছোট না, কোনো কাজ ছোট না। তো সেখানে আমার হাজবেন্ডকে যেটা বলা হচ্ছে, আমার হাজবেন্ডের কাজকে ছোট করে দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আমি কথাটা খারাপ কিছু বলিনি, যে যদি সত্যি ভিখারি ভিক্ষা করেই যদি এত কিছু, তাহলে তারাও ভিক্ষা করুক, তাহলেও ভালোভাবে থাকতে পারবে, সেটাই বলা হয়েছে। তো এটাই হচ্ছে ব্যবসায়ীদের কাজ। আজ এই যে এক্ষুনি পুরো সেট যে একসাথে বসে আমরা লাঞ্চ করবো, দাঁড়াও কথাটা শেষ করে নিই, যে একসাথে বসে আমরা লাঞ্চ করব, দাদা বৌদি আসছে, সেক্ষেত্রে ওনাকে এখন বেরিয়ে যেতে হচ্ছে। তো উনি আমাদের সাথে লাঞ্চ করতে পারবেন না, কিন্তু যেহেতু দাদা বৌদি আসবে অবশ্যই আমি ওনাদের খেতেও দেবো, আমিও ওনারা যদি জোরজার করেন আমিও ওনাদের সাথে হয়তো খেয়ে নেবো। এই মানুষটিকে এখন বেরিয়ে যেতে হচ্ছে, কখন আসবে কখন খাবে, একসাথে মানে সেই ভোরবেলা থেকে উঠে বাজার করেছে যে একসাথে দাদা বৌদিদের সাথে বসে খাবো মজা করে আনন্দ করে, তাকে এখন স্যাক্রিফাইস করতে হচ্ছে। এটা হচ্ছে একটা ব্যবসায়িক কাজে, যে যাই ব্যবসা করে যে নিজের মতো যাই করে। আজকে চিন্তা করে দেখো, অনেক প্রফেশন তো আছে যাদের ফটোগ্রাফার, তাদের সবসময় কাজ থাকে। বিজনেস মানুষের কত রকমের আছে, আপনাদের আইডিয়া আছে? তাহলে কত রকম আমি বলবো না, আমি বলতে চাই না। হ্যাঁ, আমার যেটুকু বলার আমি সেটুকু বলবো, আমি বলতে চাই না। আমার যেটুকু দেখানোর আমার ডেইলি লাইফস্টাইল ব্লগে ততটুকু বলবো। কিন্তু বিজনেস অনেক রকমের আছে, কারণ রিয়েল এস্টেটের বিজনেস আছে, কেউ প্রপার্টি ইনভেস্ট করে বিজনেস করে, 4-5টা ফ্ল্যাট কিনে রেখে রেন্টে দিয়ে দেয়, ফার্নিশ ফ্ল্যাট রেন্টে দিয়ে দেয়, মাসে 50,000 টাকা ইনকাম বেশি অনেকে। এই যে বেলা শেষে যেটা ঋতুপর্ণ ঘোষের যে হাজবেন্ডকে যে দেখিয়েছিল, উনি কি করতেন, ওনাদের অনেক পৈতৃক সম্পত্তি, সেগুলো ভাড়া দিয়ে আমার বাসডনিতে একটা ফ্ল্যাট পড়ে আছে, আপনারা দেখেছেন, বাড়ি পড়ে আছে, ওটাকে যদি আমি এখন রেন্টে দিই না, খুব কম করে হলো 18 থেকে 20,000 টাকা ভাড়া পাবো মাসে, ফার্নিশ ফ্ল্যাট পড়ে আছে। আর আমার সবই আছে, শুধু একটু রেনোভেট করে দিয়ে দেবো ভাড়া, ওখানে পড়ে আছে, কিন্তু দিই না, কারণ ওটা আমাদের নিজস্ব ফ্ল্যাট, আমরা দিতে চাই না। তো কত রকমের বিজনেস আছে। আচ্ছা, 1 BHK করে ফ্ল্যাট নিয়ে অফিস ভালো ভালো এরিয়া ফার্নিশ ফ্ল্যাট দিয়ে দিচ্ছে, মাসে 12,000 টাকা 10,000 টাকা করে ইনকাম করছে মাসে। তার জন্য কি তাকে সকাল 10টা থেকে রাত্রি 8টা অবধি ঘুরে ঘুরে বেড়াতে হবে নাকি একটা জায়গায় দাঁড়িয়ে থেকে তাকে ব্যবসা করতে হবে? অনেক রকমের বিজনেস আছে। যারা দুটো হয় মাথা খাটিয়ে ইনকাম করো, নয় গতর খাটিয়ে। তো তুমি গতর তোমার মাথা খাটাতে পারছো না, গতর খাটাচ্ছ বলে যারা মাথা খাটিয়ে ইনকাম করছে তাদের ছোট করার তোমার কোনো অধিকার নেই। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যে খালি সময়টা আছে সেই সময়টা বরঞ্চ আমরা ইউটিউবে কাজ করছি, এটাও কাজ। এই ইউটিউবে যে কাজ, এই যে ব্লগ করছি, এটা একটা কাজ, অনেক বড় কাজ, অনেক বড় কাজ। চেষ্টা করছি, অনেক আচ্ছা লোকে বিজনেস করে, আর এত বছর ধরে চেষ্টা করছি, হার মানিনি, চেষ্টা করে যাচ্ছি। তো এটাও কাজ। আজকে চিন্তা করে দেখো, যারা এই যে বড় বড় দুর্গাপুজোগুলোর সাথে যে বড় বড় শিল্পীরা, তারা সারা বছর কি কাজ করে আপনাদের মাথায় আসছে সেটা? তাদের মেন কাজ এই সময়টা, এই 3টে মাস ধরে তারা খাটে, তারপর টুকটাক কাজ করে। শিল্পী তারাও কাজ করে, তারা হয়তো অন্য সময়টা তারা অন্য কাজ করে, কিন্তু এই সময়টা ওনাদের কাজের প্রেশার। তা বলে যে সময়টা কম আছে তার মানে কি তারা কোনো কাজ করছে না? অবশ্যই করছে, সৃজনশীলতা চলছে সব সময়। তো এটা কোনো কথা নয়। আজকে যারা যত বড় বড় মানে সেলিব্রিটিরাও আছে, সবসময় কি তাদের কাছ থেকে থাকে না? এই বোকা কথাগুলো আমি কি আমার ফ্যামিলির কথা বলছি, আমার দাদু, আমার বাবা, আমার কাকা, এরা সব ব্যবসা। আমার বাবাকে ছোটবেলায় আমি সেখানে আমাদের রেশন দোকান, আমাদের রেশন দোকানের পাশে সে সময় গম ভাঙানো যে চাকি, সেই থেকে তারপর কনস্ট্রাকশন থেকে সব আমাদের সব ফ্যামিলি বিজনেস, পিডব্লিউডি কন্ট্রাক্টরি সব। বা আমাদের ফ্যামিলিতে মানে
ওর বাবার 3 ইয়েরা তারা কোনোদিন আমি বলেছিলাম যদি কোনোদিন সুযোগ পাই, বাপি চানাচুরের মালিককে তো আপনারা বাপি চানাচুরের নাম তো শুনেছেন, আমাদের খুব ভালোবাসে। কোনোদিন যদি সুযোগ পাই বাপি চানাচুরের সাথে একদিন একটা বসে গল্প ইন্টারভিউর মতো গল্প করবো আর আপনি শুনবেন গল্প, তাহলে বুঝবেন। তো আমাদের ব্যবসা ওই বাপি চানাচুরের ওই কারখানাটা সেটআপ করার সময় তোমার বাবা অনেক সব আমার বাবা সব করে দিয়েছে, হেল্প ওটা কিন্তু বন্ধুত্বর জন্য হেল্প। উনি মেদিনীপুরের বাসিন্দা জানেন, আর যারা মুখরোচকের উনি ইয়ে ছিলেন সেখান থেকে নিজের ব্যবসা। তো এটাই হচ্ছে বড় কথা। তো ব্যবসা আমি কোনো মানুষকেই ছোট করিনি, কিন্তু হ্যাঁ আমাকে কোনো কাজ ছোট না। ভিখারির কথা বলছেন, ভিক্ষা করা অত সহজ না, অত সহজ না। আমি আপনি কেউ আমরা রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করতে পারবো না। নিম্ন মধ্যবিত্তদেরই সবচেয়ে বড় প্রবলেম। বড় লোকরা সবচেয়ে বড় কথা যে ভিক্ষার কথা বলেছে সে নিজে কিউআর কোডের মাধ্যমে ইউটিউব থেকে টাকা তুলেছে, সেটা ভিক্ষা। বড় লোকরা বড় লোক আর গরিবরা গরিব, তারা ভিক্ষা করে খেতে পারবে, কিন্তু আমরা কোনোদিন ভিক্ষা করতে পারবো না। না খেয়ে মরে যাবো, কিন্তু কোনোদিন ভিক্ষা করতে পারবো না। আরে তারা অনেকে আছে যারা নিজেদের শেষ করে নেয়, পুরো পরিবার মিলে শেষ হয়ে যাচ্ছে, লজ্জায় বলতে পারছে না। সেই জন্য তো সবচেয়ে বড় সমস্যা আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত তাদের আমাদের মতো মানুষদের আমরা কোনোদিন হাত পাততেও পারবো না, আর এইভাবে দুঃখরাও কাউকে বলতে পারবো না, দুঃখরাও বলতে পারবো না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। তবে যা আছে যেটা আছে আত্মসম্মান আছে, সহজ না। আত্মসম্মান নিয়ে আছে, আত্মসম্মান নিয়েই থাকবো। তো আমার মানে কথার ভুল মানে বার করতে আসলে তাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা আমারই, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পারলাম। তো আজকের এই পমফ্রেট মাছটা সবচেয়ে আর কি আমি ইয়ে করেছি, সিম্পল করেছি। ফার্স্টে এক পিঠটা ভেজে নিয়েছি হালকা করে, তারপর আরেক পিঠ দিয়ে মানে সেটা উল্টে, তারপর এর মধ্যে একটুখানি যেই ভাজা আছে এর মধ্যে সর্ষে, ওই আমি তো প্যাকেটের সর্ষে ব্যবহার করি, সর্ষে আর তার সাথে দই আর হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর তার সাথে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে মানে চাপা দিয়ে ভাপানো করছি। আর এটার মধ্যে না আজকে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে ক্যাপসিকাম। হ্যাঁ, দেখবে এই ক্যাপসিকামটার জন্যই না আলাদা একটা ফ্লেভার আসবে, বুঝলে? মানে খুবই অল্প সামান্য জিনিস, কিন্তু দেখবে সামান্যটা অসামান্য, হ্যাঁ হ্যাঁ দেখবে আলাদা হয়ে যাবে। তো এটাকে একদম আমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। হ্যাঁ দেখিয়ে দাও। এই হচ্ছে আমাদের বোয়াল মাছের রসা। দারুণ হয়েছে, ঠিক আছে, ডাল আছে। তো এবার থেকে ক্যামেরা তোমার উপর হ্যান্ড ওভার টু ইউ। আর এখন খাওয়া দাওয়া আর কিছুই আমাদের এখন নামা নেই। ফাইনাল যখন হয়ে যাবে একবার দেখিয়ে দিও, আবার তারপরে তুমি আসবে যখন তখনই আবার ক্যামেরা অন হবে, ঠিক আছে? কি করব রানু, এটা কি আর ভিজিবল হোয়াইট, কোলগেট ভিজিবল হোয়াইট। হ্যাঁ কোলগেট ভিজিবল হোয়াইট। হ্যাঁ, তারপর থেকে আনবক্সিং কোলগেট ভিজিবল হোয়াইট। কোলগেট ভিজিবল হোয়াইটের আবার আনবক্সিং করতে হবে, বোঝো কাণ্ড। ওকে, আচ্ছা আমি করে দিচ্ছি। দাঁড়াও, রানুর প্রচন্ড কাশি হচ্ছে, আর কি হচ্ছে বলো? হ্যাঁ, পিচ্চুল হচ্ছে, মানে পিচ্চুল কাচ্ছে। টুথপেস্ট এটা তো তোমার নয়, এটা তো আমাদের। আমাদের পেস্টটা তুমি আগের দিন নিয়ে কি করেছিলে? দুষ্টু ছেলে। তো এই হয়ে গেছে পমফ্রেট মাছ, এটা এবার চাপা দিয়ে রেখে দেবো। আর শেষে একটুখানি ধনেপাতা আছে গার্নিশিংয়ের জন্য সাজাবো। এর মধ্যে একদম সামান্য একটু একটা ফোঁটা হচ্ছে গিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। অল্প একটু ধনেপাতা, জাস্ট একটু ফ্রেশনেসের জন্য, এটা আর বিশেষ কোনো কাজই লাগবে না, একটুখানি ফ্লেভার অ্যাড করবে, ঠিক আছে? পমফ্রেট মাছটা যে সর্ষে দিয়ে করলাম, সবকটা মাছ কিন্তু এখানে করিনি, এখানে শুধুমাত্র দাদা বৌদির জন্যই একটুখানি করে দিলাম, ওদের দু পিস করার জন্য, মানে ওদের জন্য আর কি। আর বাদ বাকিটা বেগুন দিয়ে পাতলা যেরকম জিরে আদা বাটা দিয়ে ঝোল হয় সেইটা হবে। তো অ্যাকচুয়ালি কি বলুন তো, এই সব মাছটা সর্ষে দিয়ে করলে হবে না, কারণ হচ্ছে রন তো খেতে পারবে না। আর রন আগের দিন ওকে পমফ্রেট মাছ যখন আমরা ভাজা দিয়েছিলাম ও সরাসরি রিজেক্ট করে দিয়েছিল। তো তারপর যখন ঝোলে দিয়ে খাইয়েছিলাম
তখন ও মাছটার টেস্ট বুঝেছে। তো সেই জন্য এখানে শুধু দু পিস করে গুনে আমি সর্ষেটা দিয়ে করলাম। ওটা ওই পাতলা ঝোলটা কেন করছি না, কারণ যেহেতু বোয়াল মাছটাও এরকম ঝোল, যে মানে এটার মধ্যেও তো জিরে গেছে, আদা বাটা গেছে, মানে ওই একই রকম হয়ে যাবে, তো তাই ডিফারেন্স একটু আনার জন্য শুধুমাত্র এই একটুখানি করলাম হচ্ছে গিয়ে সর্ষে দিয়ে, আর বাকিটা একদম বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা, শুধু জিরে আদা বাটা দিয়ে যে পাতলা ঝোলটা হয় সেটা, তার মধ্যে কাঁচা লঙ্কাও দেবো না, কারণ ওটা রণবাবু যতটা খেতে চায়, রণবাবুর কথা আমার মায়ের কথা চিন্তা করেই আর কি ওই মাছটা করতে হবে। তো যাই হোক, আমার মোটামুটি সব হয়ে গেছে, মানে দেখানোর মতো যা যা করার সব হয়ে গেছে। এখন আমি তো ফ্রেশ হয়েছিলাম, একটুখানি আর একটু ফ্রেশ হবো, একটু বসবো, মানে ওই মাছটা হয়ে গেলে বসবো, তার মধ্যে দাদা বৌদি ঢুকে যাবে, ঠিক আছে, তারপর ওদের খেতে দিয়ে দেবো। তো মিস্টার দেব বেরিয়ে চলে গেছে, মিস্টার দেব গেছে, তারপর থেকে দরজাটা আমার বন্ধ করা হয়নি, ঠিক আছে। তো চলুন পরে আসছি। তো দেখুন খাবার সব সাজাচ্ছি। তো দাদা বৌদি আসার পর দাদাকে বললাম যে দাদা যাতে খেয়ে নেয়, বৌদি কিছুতেই খেলো না, বললো যে না আমি আরেকটুখানি অপেক্ষা করব আর তোমার সাথে খাবো। তো সেই জন্য দাদার জন্য আগে দিয়ে দিলাম, বৌদি আরো একটুখানি ওয়েট করে পরে তারপর খেয়েছিল। মিস্টার দেব আসতে আরো অনেকটা দেরি করেছিল। আবার রান্নাঘরে আসলাম। তো এই যে মিষ্টি, আজকে মিস্টার দেব আসার সময় অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছে। তো আপনাদের তো বললাম মিস্টার দেবের এক দাদা বৌদি, তো তারা এসেছিলেন, তো যেটা হয় ওনাদেরকে খেতে দিয়ে দিলাম, কারণ মিস্টার দেবের লাঞ্চের টাইম পেরিয়ে তারপর এসছে। তো যাই হোক, ও যখন এসছে আমি তখনই খেয়েছি, কারণ আমারও না সত্যি কথা বলতে আজকে ওই লুচিগুলো খেয়ে খিদে পাচ্ছিল না। তো যাই হোক, ওনাদের মিস্টার দেব আসলো, একটু ওনাদের সাথে কথাবার্তা বললো, তাও ওনাদের সময় হয়ে গেল চলে যাওয়া, তাই জন্য চলে গেলেন। তো ওই মিষ্টিগুলো এনেছিলেন মিস্টার দেব। এটা হচ্ছে গিয়ে ছানার জিলাপি, ওনাদেরকেই দিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে রসগোল্লা, আমরা খাইনি এখনো। আচ্ছা, আর হচ্ছে গিয়ে দরবেশ, এই 3 রকমের মিষ্টি এনেছিলাম। তারপর আমি বললাম কি যে চা করতে আসলাম, তো দেখলাম মিষ্টিগুলো বাইরে আছে, আমি ভাবছি কি ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ একটা না ভ্যাপসা গরম রয়েছে। তো দরবেশটা হয়তো কিছু হবে না, কিন্তু যেহেতু ছানার জিলাপি আর রসগোল্লা দুটোই হচ্ছে গিয়ে ছানার, তো যদি নষ্ট হয়ে যায়, টক হয়ে যায় অনেক সময়। এটা সেই ওই মিষ্টি মুখ, যেটা আর কি একদম কামালগাছির মোড়ে আপনাদের দেখিয়েছিলাম, ওইখান থেকেই নিয়ে এসছে। তোদের মিষ্টিগুলো কিন্তু খুব ভালো হয়। আমি মানে রসগোল্লার ক্ষেত্রে না খুব 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 চুজি। আমি আমার বাসদইতে একটা দোকান আছে, ওখান থেকে ছাড়া আমি মানে ইলেকট্রিক সাপ্লাই আমি বলি, তো মহাপ্রভু, ওখান থেকে ছাড়া আমার ভালোই লাগে না। তো কিন্তু এখানকার দেখলাম ভালো, তো এটা ঢুকিয়ে দিই, দিয়ে তারপর চা করবো। চা খাবি নাকি? ওটা কে রে উকি মারছে? এটা কে রে উকি মারছে? চা করলাম, দেখলেন, চা নিয়ে চলে আসলাম, চা তার সাথে বিস্কুট। তো চা বিস্কুটটা খেতে খেতে আজকে একটু দেরি হয়ে গেল, কারণ মিস্টার দেব আসলো, এসে আজকে সোজা খেয়ে নিয়েছে। বললাম আমি খেয়ে নি, অত বেলা হয়েছে, খেয়ে নিল, তারপর গিয়ে আমিও খেয়ে নিলাম সাথে। তারপর রেস্ট নিয়ে একটু আগে এখন ফ্রেশ হয়ে বললো তাহলে চা করো, তাই চা করলাম। আর আমাদের রণবাবু যা কাশছে, আর তার সাথে সাথে আমিও যা কাশছি। আমি যখন বাইরে ছিলাম তখন টাপু আমাকে ফোন করেছিল, তো যে টেনশনটা আমরা করছিলাম সেটা ঠিক সেটাই হলো।
আচ্ছা যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম আমরা, ওই ওর মানে কলেজের বিষয়টা নিয়ে। হ্যাঁ ওটা নিয়ে ভয় পাচ্ছিলাম, যেটা নিয়ে না সেটা ওটার আমি অনেকক্ষণ ধরে ভাবলাম, আমি অনেকক্ষণ ধরে ভাবার পর ওটার কয়েকটা অল্টারনেটিভ ভাবলাম। আগে আমি বলি যে সমস্যাটা কি। ব্যাপারটা হচ্ছে যে কয়েকটা ইম্পর্টেন্ট সার্টিফিকেট লাগে, যেটা ভর্তি হওয়ার সময় ওরা একটা আন্ডারটেকিং এ সাইন করিয়ে নেয় যে তোমাকে আমরা এখন অ্যাডমিট করলাম প্রভিশনালি, তুমি যদি এগুলো প্রডিউস না করতে পারো, একটা টাইম দেওয়া থাকে, ওই টাইমের মধ্যে প্রডিউস না করতে পারলে প্রবলেম। তো ওই টাইমের মধ্যে প্রডিউস না করতে পারলে তোমার অ্যাডমিশন ক্যান্সেলও হয়ে যেতে পারে। তো তার মধ্যে যেগুলো মানে লাগে হচ্ছে ওই মাইগ্রেশন ট্রান্সফার সার্টিফিকেট, তারপর ওই ডিগ্রিটা। তো ওরা শুনলাম অক্টোবর অবধিও সময় দেয়, কিন্তু মাইগ্রেশন ট্রান্সফার ওগুলো তো আমি তো থাকবো না এখানে নেওয়ার জন্য। তো আমি শুনলাম 60 তো ওগুলো শুনলাম যে দিতে, তো ওই সার্টিফিকেট গুলো আমি না থাকাতে আমার গার্জিয়ানরা এসে কালেক্ট করতে পারবে নাকি সেটার বিষয়ে কলেজে কথা বলতে গেছিলাম। মার্কশিট যেটা লাস্ট সেমেস্টারের মার্কশিটটা, ওটা তো এখনো রেজাল্ট বেরোয়নি, ওইটা ট্রান্সফার মাইগ্রেশনটা ব্যবস্থা করা যেতে পারে গার্জিয়ানের কালেক্ট করার, কিন্তু ডিগ্রি সার্টিফিকেটটা তো যে যার স্টুডেন্টকে নিজেই কালেক্ট করতে হয়। তার উপর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি শুনছি ক্যালকাটা ইউনিভার্সিটি ডিগ্রি সার্টিফিকেট দিতেও 1-2 বছর লাগায়, জানো? 1-2 বছর? তাই জন্য অনেকেরা কি করে না মানে তাহলে কি মানে আমি 1-2 বছর গ্রাজুয়েশন করার পর অপেক্ষা করব, তারপর আমি মাস্টার্স করব 2 বছর পর। অনেকেরা কি করে ক্যালকাটা ইউনিভার্সিটিতে গিয়ে একটা প্রভিশনাল সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করে আসে। ঠিক আছে, এবার দুঃখের বিষয়টা হচ্ছে ওটাও যদি করতে হয় আমাকে রেজাল্ট আসার পর আমাকেই আবার এখানে এসে সেটা করতে হবে। মানে বুঝতে পারছো কিরকম মাথা ব্যথা? অনেকেরা প্রভিশনাল নিয়ে নেয়, ঠিক আছে, প্রভিশনালটা দিয়ে কাজ চালায়, এবার প্রভিশনালের জন্য আমাকে এদিকে আসতে হবে, 1000 টাকা খরচা করতে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি 1000 টাকার মতন নেবে। তারপর আবার ওরা টাইম লাগাবে কতদিন আমি জানি। সেটা 1000 টাকা নয় দেবো, কিন্তু আমরা গিয়ে যদি ওটা হয়ে যেত, সেটাই তো আমি ঠিক বুঝতে পারছি না যে প্রভিশনালটাও ওরা কবে দেবে। আমি তো তাই না 1000 টাকা নিয়ে আমি আর হবে না, ওকে আসতেই হবে, আমি কিচ্ছু বুঝতে ওকে আসতেই হবে। আমি ওকে বলেছি একবারে এসে একটা টাইম নিয়ে একবারে এসে সব করে দেখো, দিই। আমি একটা জিনিস তোমাকে বলে দিচ্ছি বাবা, আগের থেকেই বলে রাখছি, মার্কশিট, ট্রান্সফার সার্টিফিকেট আর মাইগ্রেশন, এই তিনটে তোমাকে গিয়ে নিতে হবে, কারণ যেই সময় দেবে সেই সময় আমি এখানে আসতে পারবো না। আচ্ছা সেটা আমরা দেবে, যদি দেয় তাহলে আমাদের নিতে কোনো চাপ নেই, দেবে, আমি সব ব্যবস্থা করে রাখবো, দেবে, ঠিক আছে। কার সাথে কথা বলতে হবে, কবে যেতে হবে, সব ইনফরমেশন আমি তো তোমাদের শুধু দরকার হলে তার আগে একবার গিয়ে কথা বলে নেবো, অসুবিধা কি আছে? কিছু করতে হবে না, তোমাকে শুধু কষ্ট করে হ্যাঁ 2-3 বার আমার কলেজে যেতে হবে, সে কোনো চাপ নেই, আমরা করে নেবো, ওটা আমার কোনো কষ্টই না। ওইটাই। একটা মেট্রো ধরবো, সোজা ওখানে পৌঁছে যাবো। ওটা আমি আগে থেকে বলে রাখছি, 2-3 বার যেতে হবে, আর ওই 3টা আমাকে কুরিয়ার করে দিতে হবে। বাকি ডিগ্রির ব্যাপারটা আমি দেখছি। দেখো, একজন ফার্স্ট সেমেস্টার থেকে 6 সেমেস্টার অবধি যদি সে পাস করে থাকে, তার মানে তো সে গ্রাজুয়েটই হলো, সেটাও তো একটা প্রুফই। তো আমি এটা একবার আমার ওখানকার যে হায়দ্রাবাদে যে সিনিয়র আছে, সিনিয়রের সাথেও একবার পরামর্শ করব, তারপর দেখবো যে কি ব্যবস্থা না ব্যবস্থা। মানে আমার খুব মানে ফালতু লাগছে কেন এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, কারণ খুব মানে চোখের জলে নাকের জলে করছে, আর কিছুই না। কিছু করার নেই, পড়াশোনা করবে না, এই সব সামলাবে, সেইটাই। একটা সার্টিফিকেট দেওয়ার জন্য যে এত কেন সমস্যা হবে। আমি আরেকটা জিনিস নিয়েও খুব ডিপ্রেসড, সেটা আমি সবার সাথে একটু শেয়ার করি। আমি যেরকম আমার খুশি শেয়ার করি, দুঃখটাও তো শেয়ার করব। হায়দ্রাবাদ ইউনিভার্সিটির ওরা অ্যাটেন্ডেন্স নিয়ে খুব কড়াকড়ি করে। অ্যাটেন্ডেন্স একদিন এদিক ওদিক হলে বসতে দেবে না, ওরা খুব স্ট্রিক্ট। ক্লাস নিয়ে, অ্যাটেন্ডেন্স নিয়ে খুব স্ট্রিক্ট। আমি এটা নিয়ে জেনুইনলি এখন একটা মানে কি বলবো, ভয়, তার উপর দুঃখ। সবাই ওখানে নিজের ফার্স্ট ডে তে গেছে, ওখানে ঘুরেছে স্টুডেন্টরা একসাথে মিলে, ওখানে দেখেছি সেগুলো ছবি, হ্যাঁ ছবি টবি দেখেছি। তারপর ওখানে ওরা পড়াশোনায় এগিয়ে যাচ্ছে, সব হচ্ছে, আর আমি এখানে বসে রয়েছি। আমার সেটা খুবই একটা দুঃখজনক বিষয়। ডেটও দেয়নি না কবে, এখনো পর্যন্ত ডেটও দেয়নি। আর কটা পরীক্ষা
পরীক্ষা বাকি। আর একটা ভাইবার জন্য বসে রয়েছি আমি। ইনফ্যাক্ট অনেকেদের এইটা কি, অন্যান্য কলেজে ওরা জেনে গেছে যে ওদের ডেটটা কবে, ওরা জানে ওরা ফিরছে কবে, ওরা টিকিট করে নিয়েছে। আমার টিকিট করতে কতটা সমস্যা হবে বলো তো? কারণ লাস্ট মোমেন্টে যদি কেউ টিকিট কাটে তার তো সব দিক থেকে সমস্যা, পেতে সমস্যা, দাম বেশি। আমি ডেটটাও পর্যন্ত বুঝতে পারছি না যে আমি কবে ফেরত যাব। আমাকে তো 1 অগস্টের মধ্যে ফিরতে হবে ওখানে। তারপরে আবার যদি আবার তো ওকে যদি আবার আসতে হয় তাহলে আবার সেই অক্টোবর টু ডিসেম্বরের মধ্যে আবার ওকে আসতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। কি মানে কি বল, সব স্টেটের হয়ে গেছে, আমাদের স্টেটই শুধু। তাই তো এই যে তোমার বিএচইউতে তো কবে ভর্তি ডেট হয়ে গেল। টাপুরের বিএচইউতেও হয়েছিল, মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ওখানেও হয়েছিল। পন্ডিচেরি তো আমরা বুক প্রথমেই করে রেখেছিলাম, কারণ দুটো ওর পছন্দ ছিল, হয় হায়দ্রাবাদ না পন্ডিচেরি, ও বলেই মানে ক্লিয়ার ছিল ওর কাছে। পন্ডিচেরি আগে হয়ে গেছিল বলে আমরা সিটটা বুক করে রেখেছিলাম। তো তারপর হচ্ছে গিয়ে তার মাঝখানে আরো অনেক জায়গায় অ্যাপ্লাই যেগুলো করা, তার মধ্যে বেনারসেরটাও বেরোলো। তো তারপর তো ওটা আমরা নিলাম না, কারণ ভেবেছিলাম সেটা। তো যাই হোক, ওখানে কবে ভর্তি হয়ে গেছে, কবে দেখ ওরাও ক্লাস শুরু করে দিয়েছে। না, ওদের ক্লাস শুরু হবে 1 অগস্ট থেকে। বেনারসি? হ্যাঁ, আচ্ছা, ওদের ডেট আছে। আসলে ওরা আরো লিস্ট বের করবে তো। আচ্ছা, কিন্তু ওদেরও ফিক্সড আছে 1 অগস্ট শুরু। তাহলে আমাদের এখানে যে নতুন যারা ভর্তি হবে তারা কবে হবে? পুরনোদেরই যদি জায়গা না করতে পারে, নতুনদের ভর্তি হবে। তুমি কি ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলছো? এখানে নভেম্বরের আগে কিছু শুরুই হবে না বলছি। তাহলে তখন তোর কি মনে হয় ডেট কবে টাকা তুই জানবি, কবে দেবে? কবে নাগাদ ডেট জানবো? আমার মনে হয় আর 2 দিনের মধ্যে জানবো। আমার মন বলছে 29 থেকে 31 জুলাইয়ের মধ্যে ডেটটা থাকবে ভাইবার। আর আমি 1 অগস্টের মধ্যে চলে যাওয়ার কথা, কিন্তু ডেটটা অ্যানাউন্স না করলে তো খুব মুশকিল। অ্যাটলিস্ট 1 সপ্তাহ তো হাতে টাইম থাকা উচিত। কারণ তুমি যদি 2 দিন 3 দিন আগে বুক করো না, তোমার ডাবল রেট চায়, এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, কিছু বলার নেই, খুবই চিন্তার বিষয় এটা। আর এটা এমনই একটা চিন্তার বিষয় যেটা আমাদের হাতে নেই। তো আমাদের হাতে কিছু নেই। ওর পড়া রেডি আছে, ওর ভর্তি রেডি আছে, সমস্ত রেডি আছে, কিন্তু ওই কোনো কারণের জন্য সেটা আমি সেই জন্য এখন এখানে বসে বসে চেষ্টা করছি, মানে যেইটুকু ওদিক থেকে পাঠাচ্ছে আমি সঙ্গে সঙ্গে নিয়ে খুলে পড়ছি। মানে দেখ যদি কোনো গ্রুপ থাকে, হ্যাঁ গ্রুপ থেকেই, সব গ্রুপ থেকেই আমি চেষ্টা করছি যতটা আর কি নিজেকে আপডেটেড রাখতে পারি এখানে বসে। সেটা এবার ব্যাপার হচ্ছে, তোর এখান থেকে যে ভর্তি হয়েছে, তোরা মানে একই কলেজ থেকে যে ভর্তি হচ্ছে, সেও তো এখন এখানে, তাই না? মানে আমার সিচুয়েশন যদি কেউ বুঝতে পারে তাহলে আমার ক্লাসমেট যে ও একদম সেম সিচুয়েশন অ্যাজ মি, কোনো আলাদা না। কিছু করার নেই, ঠিক আছে। একটুখানি মানে অন্যান্য যারা যতটা পড়বে তার চেয়ে একটু বেশি তোরা 2 ঘন্টা এক্সট্রা পড়ে ব্যাপারটাকে ইয়ে করবি, সেটাই করার চেষ্টা। এখন কিছু করার নেই, এটা কারোর হাতে নেই, ঠিক আছে? ভাত বসাচ্ছি। আজকে তো আর রান্না করার কিছু নেই। কালকে যেটা ইয়ে করেছিলাম, যে পুঁই শাক করেছিলাম, সেইটা টাপুর খাইনি। টাপুরের জন্য নিরামিষ তুলে রেখেছিলাম, সেটা আছে। আর চিকেন করেছিলাম যেটা, সেই চিকেন দিয়ে রনকে ভাত দেবো। কি বাবা, তো রন খাবে মুরগিনির নাল ঝোল দিয়ে ভাত, টাপুর খাবে হচ্ছে গিয়ে দুপুরবেলার জন্য যে ডাল করলাম, ডাল মানে সবজি দিয়ে ডাল করলাম, ডাল আর পুঁই শাকের তরকারি, এই দিয়ে। মিস্টার দেব খাবে হচ্ছে গিয়ে ব্রেড। আমার যদি ইচ্ছা হয় তাহলে ব্রেড, কারণ আমি অনেক বেলা একটু খেয়েছি, তো সেজন্য আমি তোমার সাথেও তাই, সেজন্য ডিনারটা স্কিপ করব। তো আমরা আজকে ডিনারটা স্কিপ করব। যদি খুব খিদে পেয়ে যায় পরের দিকে, তাহলে ব্রেড আছে, আমি বলেছি 2টো ব্রেড একটা মিষ্টি দিয়ে খেয়ে নেব। যদি খুব খিদে পায় তো মিষ্টি রয়েছে, ব্রেড দিয়ে তাহলে খেয়ে। তো যাই হোক, এই খাওয়া দাওয়ার এই হচ্ছে আমাদের সিন। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন वीडियो নিয়ে। तो चलते हैं फ्रेंड्स, बात दुआओं में याद रखना। तो चलती है फ्रेंड्स, तो
Charlotte.